আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ মেস লাইফ উইথ তাজনিম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার পরিচিত একজনের ডিভোর্সের দ্বিতীয় পার্ট, যেটার প্রথম পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ডিভোর্সের আগের কাহিনী বা ডিভোর্স চলাকালীন সময়ের কাহিনী তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু একটা মেয়ের জীবন সবচেয়ে বেশি জটিল হয় তার ডিভোর্সের পরে। আমরা আপাত দৃষ্টিতে মনে করি হয়তো ডিভোর্স চলাকালীন বা ডিভোর্সের কথাবার্তা যখন চলে তখনই বুঝি তার লাইফ ডিফিকাল্ট থাকে, তাকে খুব বেশি কষ্ট পেতে হয়, কিন্তু না, তার জীবনের রিয়েল কষ্ট বা অপমান হওয়ায় জায়গায় জায়গায় এগুলো শুরু হয় একটা মেয়ের ডিভোর্সের পরে। ডিভোর্সের পরেই বুঝতে পারে না তার বন্ধু বান্ধব তার আপন, না তার ফ্যামিলি আপন, না তার সমাজ আপন। সমাজ সব কিছু যেমন তেমন, সবচেয়ে বেশি অবহেলার শিকার হয় একটা মেয়ে তার ফ্যামিলি থেকেই। আপনি মানুন আর না মানুন, একটা মেয়ের বিয়ের পরে তার হাজবেন্ডের টাকার উপরেই কিন্তু তার সম্মান নির্ভর করে। আপনার হাজবেন্ড যখন টাকাওয়ালা হবে, আপনার প্রত্যেক জায়গায় আপনি না চাইতেই ভালো ইন্টেনশন পাবেন। আর যদি আপনার জামাই তেমন ইনকাম না করে, তাহলে আপনি না চাইতেই অনেক জায়গায়, এমনকি অনেক স্পেশাল জায়গা থেকে আপনি অপমানিত হবেন। যে ইন্টেনশন বা ইম্পর্টেন্ট আপনি ডিজার্ভ করেন, ওইটা আপনি কখনোই পাবেন না। তাহলে চিন্তা করুন, একটা মেয়ে যার তার হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, তার জায়গাটা কোথায়? একটা ফ্যামিলিতেই দেখবেন ৩-৪ বোন থাকলে যে বোনের জামাই টাকাওয়ালা বেশি, তারই কিন্তু সবাই বেশি সম্মান করে, বেশি আপ্যায়ন করে। তো ওই জায়গায় সমাজ তো বিলাসিতা মাত্র। আমার ডিভোর্স হয়ে যাওয়ার পরই আমি খেয়াল করলাম আমি সবচেয়ে মূল্যহীন একটা মানুষ। আমার ডিভোর্স হয়ে যাওয়ার পরপরই এলাকা, ফ্যামিলি, আত্মীয় স্বজন সব জায়গায় যেন একটাই কথা, তাদের যেন কথা বলার আর কোনো টপিক নেই। আমার কেন ডিভোর্স হলো, আমি কেন সংসার করতে পারলাম না, আমি কেন আমার হাজবেন্ডকে আগলে রাখতে পারলাম না, ওই মেয়ে কীভাবে পারলো আমার হাজবেন্ডকে নিয়ে যেতে। যার মনেই আমি নেই, তাকে আমি আগলে রাখবোই বা কী করে? যে ঠিক করেই রেখেছে আমাকে ছেড়ে দেবে, যে ঠিক করেই রেখেছে আমাকে ঠকাবে, তাকে আগলে রাখার সাধ্য কি আদৌ মানুষের আছে? আগলে তো মানুষ তাকে রাখে যে থাকতে চায়, যে চলেই যেতে চায় তাকে মানুষ আগলে রাখে কিভাবে? তাই আমিও পারলাম না আগলে রাখতে। আমার ডিভোর্সের পরে প্রত্যেক জায়গায় কথা যদি হতো আমাকে নিয়ে, আমি এমন মেন্টাল ট্রমাতে চলে গিয়েছিলাম যে আমি বাসা থেকে বের হতাম না। বাসা থেকে বের হতাম না মানে এই না যে আমি বেঁচে গেলাম, আমি এখনো বেঁচে যাইনি। কারণ এই যে পরিবারের লোকজন আছে, আমার ভাই ভাবি, একটা সময় পর সবার উপরেই আমি আস্তে আস্তে বোঝা হয়ে গেলাম। আমার ডিভোর্সে 4 মাস 5 মাস যেতে না যেতেই তারা আমার জন্য আবারও সম্বন্ধ দেখতে শুরু করলো, কিন্তু আমি তো তখনও মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। আমার এক্স হাজবেন্ড থেকে আমি মুভ অন করতে পারতেছিলাম না। দিন তো যেমন তেমন ভাবে চলে যেত, রাতে কেঁদে বালিশ ভিজানো ছাড়া আমার যেন আর করাই কিছু ছিল না। সারা রাত জেগে জেগে ভাবতাম আমার ভুলটা কোথায় ছিল, আমি কেন শাস্তি পেলাম, বা কি পাপেরই শাস্তি আল্লাহ আমাকে এমনভাবে দিল। আমি কি আদৌ কোনো ভুল করেছিলাম, নাকি অন্যের ভুলের মাসুল হিসেবে আমার জীবনটা শেষ? ভাবতাম আমার কি হবে, আমার ফিউচারটাই বা কি হবে। কারণ ফ্যামিলি সবসময় চাইতো বিয়ে দিয়ে দিতে, আর আমি তেমন ভালো স্টুডেন্টও ছিলাম না, কোনো রকম পাশ করার মতো স্টুডেন্ট ছিলাম। বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর পড়াশোনা কন্টিনিউ করলাম না, তেমন ভালো স্টুডেন্টও না যে পড়াশোনা দিয়ে কোনো কিছু করব। একের পর এক আবার লোক দেখতে আসলো, কিন্তু সবার একই প্রশ্ন, মেয়ের একবার ডিভোর্স হয়েছে, 2 মাসও সংসার করতে পারেনি, তাহলে এই মেয়ে কি ভালো? ভালো হলে সংসার করতে পারলো না কেন? ভালো মেয়েরা আবার সংসার ভাঙে নাকি? সবার কাছ থেকে শুধু একই কথা শুনতাম, ভালো মেয়েদের সংসার ভাঙে না। আসলে কি ভালো মেয়েদের সংসার ভাঙে না? আমার ডিভোর্সে আমার কি ভুল ছিল? কিন্তু এই সত্যিটা কে জানবে? সবাই বাহিরে থেকে জাজমেন্ট তো এটাই দেবে, মেয়ে ভালো হলে সংসার ঠিকই করতে পারলো, ভালো মেয়েরা নাকি খারাপ ছেলেদের সঙ্গেও সারা জীবন কাটিয়ে দিতে পারলো। কিন্তু আমি কি করে বুঝাবো আমি ওই মানুষটার সঙ্গে কিভাবে থাকবো যে আমাকে একদমই রাখতে চায় না, যে বলে আমি ওর সঙ্গে থাকলে ও কখন আমাকে মেরে ফেলবে তারও ঠিক ঠিকানা নেই। তাহলে ওই মানুষের সাথে আমি কোন ভরসায় থাকবো? একটা মেয়ের বিয়ের পর তার সর্বোচ্চ ভরসার স্থান হচ্ছে তার হাজবেন্ড। ওই জায়গায় যখন বলে আমার জানের নিরাপত্তা নেই, আমি কিভাবে থাকবো এখানে? আর এমন তো না ও আমাকে রাখতে চাইছে, ও আমাকে রাখতেই চায় না। তাহলে আমি থাকবো কোথায়? 2 মাসের ব্যবধানে আমি অবিবাহিত মেয়ে থেকে ডিভোর্সি মেয়ে হয়ে গেলাম। একটা ডিভোর্স মানুষের জীবনটাকে একদম শেষ করে দিতে পারে, মানুষের স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিতে পারে। একটা মেয়ের জীবনে এত বড় দাগ কাটতে পারে যে দাগের কোনো সমাধান হয় না, কোনো মলম হয় না।
এই দাগ মোছার সাধ্য কারণেই আমি যতদিন বেঁচে থাকবো আমার আবার দ্বিতীয়বার বিয়ে হলেও আমাকে এটাই শুনতে হবে আগে ডিভোর্স হয়েছিল। তারপর আমার ডিভোর্সের প্রায় ১ বছর পর আরেকটা ডিভোর্সি লোকের সঙ্গে আমার বিয়ে হয়। তার একটা ছেলে বাচ্চা আছে। যাই হোক, আমার যেহেতু ডিভোর্স হয়েছে আমি তো আর এখন অবিবাহিত ছেলে বিয়ে করব না। আমাকে ডিভোর্সি ছেলে বা যাদের বউ মারা গেছে তারাই বিয়ে করবে। তো এমনভাবে আমারও বিয়ে হলো। আমি না সবসময় ভয় পাই কখন যেন আমাকে এই খোঁটাটা শুনতে হয়। এর জন্যই আগের সংসারটা করতে পারোনি, জামাই তোমায় ছেড়ে চলে গেছে, ভালোই করছে, তুমি ওটা ডিজার্ভ করো। যদিও আল্লাহর রহমতে আমি আমার এখনের সংসারে ভালোই আছি, কারণ মানুষটা বুঝে আমায়, সে বুঝে আমার কোনো দোষ ছিল না। আর এখন আমি ৫ মাসের প্রেগনেন্ট, আমাদের সংসার জুড়ে আসবে ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারা জীবন এমন থাকতে পারি, আমিন।